সাল থেকে 2024 সালের এই পুনর্গঠিত ট্রাইব্যুনালের আগে যে বিচারগুলো হয়েছে আমরা সবসময় বলছি যে এই বিচার সঠিক হয়নি, সেখানে আসামিরা ন্যায় বিচার পায়নি। আন্তর্জাতিক আইনের ব্যবহার এই ট্রাইব্যুনালের আইনের ক্ষেত্রে যে আর্গুমেন্ট এটিএম আজহার সাহেবের পক্ষের আইনজীবীরা করেছেন আমরা সেক্ষেত্রে কোনো দ্বিমত পোষণ করিনি। তবে আমরা বলেছি যে প্রসিডিউর এবং এভিডেন্স সেক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যে সকল রুলস আছে সেটা অ্যাপ্লিকেবল হবে না, আমাদের ট্রাইব্যুনালের যে অ্যাক্ট এবং রুলস আছে সেটিই অ্যাপ্লিকেবল হবে, শুধু সংজ্ঞার ক্ষেত্রে এবং মোডস অফ লাইবিলিটির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। 2 নম্বর ওনারা যে আর্গুমেন্টটা করেছেন সেটা হলো এই ট্রাইব্যুনালের কনস্টিটিউশন মানে এই ট্রাইব্যুনালের স্টাবলিশমেন্ট এবং আইনের যে ইনঅ্যাক্টমেন্ট, আইন তৈরি, ট্রাইব্যুনাল প্রস্তুত, এগুলো সব ব্যাপারেই ওনারা প্রশ্ন তুলেছেন। এই ব্যাপারে প্রসিকিউশন এবং অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমরা এটিএম আজহার সাহেবের আইনজীবীর পক্ষে দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি যে ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা এবং এই আইন সংসদে পাশ করা দুটির উদ্দেশ্যই ছিল সৎ। অন্যায় এবং মানবতা বিরোধী অপরাধ যেটি 1971 সালে সংঘটিত হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশের যখন যেখানে সংঘটিত হবে বা 2024-এ যেটা সংঘটিত হয়েছে এটি বিচার করার ক্ষেত্রে এই আইন এবং এই ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা ছিল সৎ উদ্দেশ্যে, কিন্তু এটিকে যারা ব্যবহার করেছেন আইন এবং ট্রাইব্যুনাল পক্ষ থেকে, ইভেন অ্যাপিলেট ডিভিশনের পক্ষ থেকে, সেই ব্যবহারটা সঠিক ছিল কিনা সেটি ট্রাইব্যুনাল বা এখনকার অ্যাপিলেট ডিভিশনের জাজেরা নির্ধারণ করবেন, কিন্তু উদ্দেশ্যটা ছিল সৎ। এই ব্যাপারে আমরা এটিএম আজহার সাহেবের আর্গুমেন্টের বিপক্ষে অবস্থান নিয়েছি। 3 নম্বর যেটি ওনাদের আর্গুমেন্ট ছিল সেটি হলো যে এটিএম আজহার সাহেবের বিচার ছিল মেলাফাইডি, মানে তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, কনভিকশন দেওয়ার উদ্দেশ্যে পাতানো সাক্ষী এনে অন্যায় বিচার করা হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশন সেই রায়কে অ্যাফার্ম করেছেন, সেটি অন্যায় হয়েছে। এ ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনের জাজদের উপরে ছেড়ে দিয়েছি যে মাননীয় অ্যাপিলেট ডিভিশন সাক্ষী পর্যালোচনা করে যেটা দেখবেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। কারণ 2011 সাল থেকে 2024 সালের এই পুনর্গঠিত ট্রাইব্যুনালের আগে যে বিচারগুলো হয়েছে আমরা সবসময় বলছি যে এই বিচার সঠিক হয়নি, সেখানে আসামিরা ন্যায় বিচার পায়নি। কিছু মিডিয়াতে এসছে, কিছু মিডিয়াতে আসেনি। এটিএম আজহার সাহেবের মামলা 2014 সালে শেষ হওয়ার পরে 2024 সাল পর্যন্ত ট্রাইব্যুনালে প্রায় 50টি রায় হয়েছে, সেখানে প্রায় 200 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারা এখন বেশিরভাগই কারাগারে আটক আছে। এদের একটা বড় অংশ বিচার অবস্থায় মৃত্যুবরণ করেছে, যে খবর এদেশের কোনো মানুষ রাখে না। তাদের আইনজীবী দেওয়ার সামর্থ্য ছিল না, তাদের এই মামলা কন্ডাক্ট করার সামর্থ্য ছিল না, ইভেন তাদের কোনো আত্মীয় স্বজনরা ট্রাইব্যুনালে এসে তাদেরকে দেখা করতে আসতো না, কোনো মামলা পরিচালনায় আসতো না। তারাও এখন বিভিন্ন মেয়াদে কারাগারে আছে। এদের অনেকেই কারাগারে আটক অবস্থায় মারা গেছে, মারা যাচ্ছে। আমি অ্যাপিলেট ডিভিশনে বলেছি যে এই যে অবিচারটা হয়েছে লাস্ট 15 ইয়ার্স, এই অবিচারের কারণে যারা কারাগারে আছে দ্রুত এই আপিলগুলো ওনারা যদি শুনে ন্যায় বিচার প্রদান করেন তাহলে পরিপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমরা আরও বলেছি যে প্রসিকিউশন এবং অ্যাটর্নি জেনারেল অফিস শুধুমাত্র অপোজ করার জন্য অ্যাপয়েন্টেড হয়নি, তারা অ্যাপয়েন্টেড হয়েছে দেশকে, জাতিকে ন্যায় বিচার দেওয়ার জন্য, কোর্টকে অ্যাসিস্ট করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আমরা এখানে দাঁড়িয়েছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, কাউকে সাজা দেওয়ার জন্য নয়, কাউকে খালাস প্রদানের জন্য নয়।